আসসালামু আলাইকুম, কথা নাহিয়ান স্বাগত জানাচ্ছি এনটিভির দুপুরের খবরে। শরতের আকাশে ভেসে থাকা মেঘের ক্ষণে ক্ষণে স্থান বদলের মতোই পূজার শেষ দিনে মনের পরিবর্তন হচ্ছে পূজারীদের। মণ্ডপে মণ্ডপে এখন বেদনার সুর। 5 দিনের উৎসব শেষে তাই ভক্তের চোখে আজ অশ্রুজল। দশমীর সকাল শুরু হয় দর্পণ বিহিত পূজায়, আর পুষ্পাঞ্জলি ঘট বিসর্জনের পর বিবাহিত নারীরা মাতেন সিঁদুর খেলায়। ভক্তরা মনে করেন এই বিদায়ের মাঝেই রয়ে যায় বিশ্বাস, দেবী যাবার আগে রেখে যাবেন শান্তির বার্তা, ভরিয়ে দেবেন সত্য সুন্দর আর কল্যাণে। সাবরিনা খন্দকারের রিপোর্ট। ঢাকের তালে শঙ্খের ধ্বনিতে কাসরের ঝংকারে মুখর মণ্ডপ, তবু আনন্দের ভেতরে বেজে ওঠে বিদায়ের করুণ সুর। বিল্লপত্রে আরাধনা করা হয় দেবীর, কিন্তু সব আয়োজনের শেষে শাস্ত্রীয় নিয়মে দর্পণ বিসর্জন, আর এর মধ্য দিয়েই পূর্ণতা পায় শারদীয় দুর্গোৎসবের আনুষ্ঠানিকতা। ঢাকেশ্বরী জাতীয় মন্দিরের পুকুর পাড়ে ঘট বিসর্জন, অঞ্জলির পুষ্পে ভক্তদের প্রার্থনা, মায়ের আশীর্বাদে দূর হোক দুঃখ, জগৎ ভরে উঠুক শান্তি ও মঙ্গল আলোয়। মায়ের কাছে এটা চাওয়া, মা যেন সবাইকে ভালো রাখে, সুস্থ রাখে, দেশের সবার জন্য মঙ্গল হয়। অনেক খারাপ লাগছে কেন মা চলে যাচ্ছে। কোনো কিছুতেই যেন কোনো বিভেদ না থাকে, এটা মায়ের কাছে সবসময় প্রার্থনা করি, সবার মঙ্গল হোক। অনেক মজা করেছি, আর মায়ের কাছে এটাই চেয়েছি যে সবকিছু মঙ্গলভাবে এবং সুভাবে সবকিছু হোক। মানুষের মধ্যে যে অসুরি যে প্রভাবটা থাকে, কাম, ক্রোধ, মোক্ষ বা লোভ, লালসা, মূলত এটা বিসর্জন দেওয়াটাই বিজয় দশমীর মূল উদ্দেশ্য বা তাৎপর্য। বিবাহিত নারীরা সিঁদুর খেলায় মাতেন লাল রঙের উচ্ছ্বাসে। দেবীর চরণে সিঁদুর দিয়ে তারা কামনা করেন সংসারের কল্যাণ, স্বামীর দীর্ঘায়ু। মায়ের চরণে সিঁদুর ছোঁয়ে সেই সিঁদুরটা আমরা সারা বছর রেখে দিয়ে স্বামীর মঙ্গল কামনা করে সিঁথিতে সিঁদুর করি। এটার জন্য সবাই ওয়েট করে থাকে, বছরে একটা দিন সবাই মিলে সিঁদুর খেলবে। শান্তি কামনা করছি, আনন্দ করছি, যেভাবে আনন্দ করে কাটালাম পুজোটা, সারা বছর সারা জীবন যেন এভাবেই কাটাতে পারি। পূজা মণ্ডপ পরিদর্শনে এসেছিলেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। বলেন, অসাম্প্রদায়িকতা ছেড়ে শান্তি ছড়িয়ে পড়ুক সবার মাঝে। এই গভর্নমেন্টের সর্বোচ্চ চেষ্টা ছিল এই বছরের দুর্গাপূজাকে সফলভাবে আয়োজন সাহায্য করা, এবং আমরা মনে করি যে সেটা আমরা পেরেছি। এই দিনেই মহিষাসুরকে বধ করে দেবতাদের মুক্তি দিয়েছিলেন দুর্গা। তাই বিজয়া শুধু বিদায় নয়, এটি অশুভের বিরুদ্ধে শুভর জয়। অসুরিক প্রবৃত্তির বিসর্জন দিয়ে সত্য সুন্দর আর কল্যাণ প্রতিষ্ঠার অঙ্গীকার। সাবরিনা খন্দকার, এনটিভি নিউজ, ঢাকা। জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে যোগদান শেষে দেশে ফিরেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সকাল ৯টার দিকে প্রধান উপদেষ্টাকে বহনকারী বিমানটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। এর আগে নিউ ইয়র্কের স্থানীয় সময় ১১টা ১০ ঢাকার উদ্দেশ্যে নিউ ইয়র্ক ত্যাগ করেন প্রধান উপদেষ্টা। এমিরেটস এয়ারের একটি ফ্লাইটে সফর সঙ্গীদের নিয়ে দুবাই হয়ে ঢাকা ফেরেন তিনি। এর আগে জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে গত ২২শে সেপ্টেম্বর দিবাগত রাতে ঢাকা ত্যাগ করেন প্রধান উপদেষ্টা সহ তার সফর সঙ্গীরা। এ সফরে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জামায়াতের নায়েবে আমির আব্দুল্লাহ মোহাম্মদ তাহের ও এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন এবং যুগ্ম আহ্বায়ক তাসনিম জারা উপস্থিত ছিলেন। বঙ্গোপসাগরে অবস্থানরত নিম্নচাপটি উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়ে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। নিম্নচাপটি আগামী ৪৮ ঘণ্টার মধ্যে ভারতের ওড়িশা ও অন্ধ্রপ্রদেশ অতিক্রম করতে পারে। নিম্নচাপটির কেন্দ্রে বাতাসের সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৫০ কিলোমিটার, যা দমকা ও ঝোড়ো হাওয়া আকারে ৬০ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। এর প্রভাবে সারা দেশ, বিশেষ করে উপকূলীয় এলাকায় থেমে থেমে বৃষ্টি হচ্ছে। এই বৃষ্টিপাতের পরিমাণ আরও বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়াবিদরা। নিম্নচাপের প্রভাবে রাজধানী ঢাকায় মাঝারি ও ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। আবহাওয়া অফিস চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা বন্দরকে ৩ নম্বর স্থানীয় সংকেত দেখিয়ে যেতে বলেছে। আগামী ৫ দিন ঢাকা সহ সারা দেশে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। গতিবিধি বা এর যে ইন্টেন্সিটি এটা ওই রকম সাইক্লোন বা ঘূর্ণিঝড় হওয়ার সম্ভাবনা নেই।
তবে যেটা হচ্ছে এই গভীর নিম্নচাপ আকারে এটা উপকূল অতিক্রম করবে। আর এর প্রভাবটা বিশেষ করে আমাদের উত্তর বঙ্গোপসাগরের প্রভাব পড়বে। এই জন্য আমরা ইতিমধ্যেই সাগরে আমরা মাছ ধরার নৌকা ট্রলারকে সাবধান করেছি এবং ৩ নম্বর স্থানীয় সতর্ক সঙ্গে দেখিয়ে যেতে বলা হয়েছে। আগামী জাতীয় সংসদ নির্বাচনে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ এবং অগ্নি পরীক্ষা বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক। সকালে জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় তিনি কথা বলেন। জয়নুল আবেদিন আরও বলেন, নির্বাচন এবং ক্ষমতা হস্তান্তরের প্রক্রিয়া পর্যন্ত অন্তর্বর্তী সরকারকে সর্বোচ্চ সহযোগিতা করবে বিএনপি। ১৯৯১ সালের মতো একটি সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচন হলে যে দলই ক্ষমতায় আসুক বিএনপি তা মেনে নেবে এবং দেশের ১৮ কোটি মানুষের আস্থা ফিরে আসবে। আলোচনায় ভারত সরকারের সমালোচনা করে বিএনপির এই শীর্ষ নেতা বলেন, ভারত যদি সত্যিকারের বন্ধু হয়ে থাকে তাহলে তিস্তায় পানি নেই কেন? সীমান্তে প্রতিনিয়ত বাংলাদেশিদের হত্যা বন্ধ হচ্ছে না কেন? ছাত্র সাধারণ মানুষের ঐক্যের প্রতি গুরুত্ব দিয়ে জয়নাল আবেদিন ফারুক আরও বলেন, যারা দেশের ঐক্য বিনষ্ট করার ষড়যন্ত্রে লিপ্ত তাদের বিরুদ্ধে সবাইকে রুখে দাঁড়াতে হবে। মানুষ মারে আর পুশিং করে বাংলায় কথা বললে বাংলাদেশি। যদি আপনি বন্ধু হন, আপনার দেশে গণতন্ত্র থাকবে, আমার দেশে গণতন্ত্রকে আপনি হস্তক্ষেপ করবেন। দেশের জনতার যে ঐক্য দিয়ে 5 আগস্ট হাসিনা বিদেশে পালিয়েছে, সে ঐক্য বিনষ্ট করার যারা সাহস যোগাচ্ছে তাদের বিরুদ্ধে রুখে দাঁড়ান। মৌসুমের শেষ সময়েও নাগালের বাইরে বাঙালির সবচেয়ে কাঙ্ক্ষিত মাছ ইলিশ। কেজিতে ২৬০০ টাকায় বিক্রি হচ্ছে ইলিশ মাছ। ভারত ছাড়া অন্য কোনো দেশে ইলিশের রপ্তানি বন্ধ হলেও বাজারে বাড়েনি ইলিশের সরবরাহ, কমেনি দামও। এতে হিমশিম অবস্থা মধ্যবিত্তের। পাইকারি বাজারেও স্বস্তি নেই। আড়ত থেকে ২০০০ থেকে ২২০০ টাকা কেজি দরে ইলিশ কিনছেন বিক্রেতারা। পরে তা ভোক্তা পর্যায়ে পৌঁছাচ্ছে চড়া দামে। নাজিবুর রহমানের রিপোর্ট। বাঙালির উৎসব পার্বণের সঙ্গী ইলিশের দাম আকাশ ছোঁয়া। আগুন দামে মাছটি এখন বিলাসিতার প্রতীক হয়েছে নিম্ন মধ্যবিত্তের কাছে। রাজধানীর বাজারে ছোট আকৃতির এই ইলিশটির ওজন মাত্র ৪০০ গ্রাম, কিন্তু দাম হাঁকানো হচ্ছে প্রায় ৮০০ থেকে ১০০০ টাকা। এমন পরিস্থিতি পুরো মাছ বাজারেই। আর এতে অনেকেই মাছের রাজা ইলিশ না নিয়েই বাড়ি ফিরছেন, আবার অনেকে কিনছেন চড়া দামে। ১৮০০ টাকার ইলিশ আজকে শুনলাম ২১০০ টাকা। ইলিশের ভরা মৌসুম, এ সময় তো এত দাম আমরা এক্সপেক্ট করি না, একটু কম তো থাকা উচিত। এই টাইমটার জন্য তো সারা বছর আমরা অপেক্ষা করি। কাস্টমারের দাম চাইলে জায়গা, যার টাকা পয়সা আছে 2টা 3টা একটা এমনি লয়ে যায়। টাকা মনে করেন সাধারণ মানুষেরা কেনার মতন পরিবেশ নাই। মৌসুমের বাকি আর একদিন, আর এই সুযোগেই আকাশ ছোঁয়া দাম হাঁকাচ্ছেন বিক্রেতারা। উৎপাদন কমে যাওয়ার অজুহাতে বড় সাইজের ইলিশ ঠেকেছে ২৩০০ থেকে ২৬০০ টাকায়। কালকে 1 কেজি মাছ বেচছি ভাই ২২০০ টাকা, আজকে 1 কেজি মাছ ২৫০০ টাকা, কেজিতে ৩০০ টাকা বাড়তি। ঢাকায় এসে দাম বাড়ে না তো, বাইরে এমনই দাম, এটা তো দাম বাড়ে না, এটা অসম্ভব। পরশুদিনের থেকে কালকে ১-১৫০ বেশি, কালকের থেকে আজকে ১-১৫০ টাকা কেজিতে বেশি। মাছের আমদানি কম। ইলিশ উৎপাদনে বাংলাদেশ বিশ্বে প্রথম, কিন্তু জলবায়ু পরিবর্তনজনিত কারণে বছর বছর কমেছে ইলিশ উৎপাদন। বিগত বছরগুলোর তুলনায় চলতি বছরে প্রায় ৫২,০০০ টন কমেছে ইলিশ আহরণ। দেশের চাহিদা মাথায় রেখে ভারত ছাড়া ইলিশ রপ্তানি বন্ধ করেছে সরকার। ২০২০-২১ অর্থ বছর থেকে ভারতে ইলিশ রপ্তানি হয়েছে প্রায় কয়েক হাজার টন। সবচেয়ে বেশি ২০২০-২১ অর্থ বছরে, পরিমাণ প্রায় ১,৮৭৫ টন। তবে রপ্তানি মূল্য নিয়ে আছে প্রশ্ন। যেখানে দেশের বাজারে প্রায় ২৫০০ থেকে ২৬০০ টাকা কেজিতে ইলিশ পাচ্ছেন মানুষ, সেখানে রপ্তানি মূল্য ধরা হয়েছে $12 বা প্রায় ১,৪৬০ টাকা। সবকিছু ছাপিয়ে সাধারণ মানুষের হাতের নাগালে ইলিশ পৌঁছাতে ইলিশের উৎপাদন বাড়ানোর দাবি ক্রেতাদের। নাজিবুর রহমান, এনটিভি নিউজ, ঢাকা। খাগড়াছড়ি ও গুইমারার সহিংসতার ঘটনায় পুলিশ বাদী হয়ে ৩টি মামলা করেছে। পরিস্থিতি স্বাভাবিক থাকলেও ১৪৪ ধারা বলবৎ রয়েছে।
খাগড়াছড়ি সদর থানার এসআই শাহরিয়ার বাদী হয়ে এক অজ্ঞাত 600 থেকে 700 জনকে আসামি করে মামলা করা হয়েছে। মামলায় পুলিশের ওপর হামলা, 144 ধারা ভঙ্গ, ভাঙচুর ও দাঙ্গার অভিযোগ আনা হয়েছে। অন্যদিকে গুইমারার সহিংসতায় 3 জন নিহতের ঘটনায় অজ্ঞাতদের আসামি করে একটি এবং পুলিশের ওপর হামলা, 144 ধারা ভঙ্গ, অগ্নিসংযোগ সহ বিভিন্ন অভিযোগে অজ্ঞাত 250 থেকে 300 জনকে আসামি করে পৃথক 2টি মামলা দায়ের করা হয়েছে। গুইমারা থানার অফিসার ইনচার্জ এনামুল হক চৌধুরী মামলার বিষয়টি নিশ্চিত করেন। এদিকে খাগড়াছড়িতে 144 ধারা এখনও বলবৎ আছে। প্রশাসন জানিয়েছে পরিস্থিতি বিবেচনায় 144 ধারা প্রত্যাহার করা হবে। দুপুরের খবরে এই ছিল। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান এবং খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব এবং ভেরিফাইড ফেসবুক পেজ। 5টায় দেশের খবর দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।